আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে হালকেনস্টাইন এসএসসির ক্লাস 9-10 এর বিজিএস চ্যাপ্টার 9 যেটি হলো জাতিসংঘ ও বাংলাদেশ। আচ্ছা, জাতিসংঘ বিষয়টা নিয়ে আমাদের কিন্তু অনেকেরই মনে নানান প্রশ্ন আছে যে জাতিসংঘ শব্দটা আমরা অনেক আগে থেকেই শুনে আসি, তাই না? তো জাতিসংঘ আসলে কি? অনেকে বলবা যে এটা একটা শান্তি সংগঠন বা শান্তি বজায়ের জন্য এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল পৃথিবীতে। আসলে কেন করা হয়েছিল, কি কারণে করা হয়েছিল, কারণটা কি আমরা জানি, পটভূমিটা কি জানি, অর্থাৎ ইতিহাসটা কি আমাদের জানা আছে? বা আমি যদি একটা প্রশ্ন করি, এই যে জাতিসংঘ ও বাংলাদেশ, বাংলাদেশ তো একটা কি এক সময় ছিল নিম্ন আয়ের দেশ, এখন মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে, তাই না? কিংবা এক সময় তো মানে জাতিসংঘের যে মেইন অফিস নিউ ইয়র্কে, সেখান থেকে তো বাংলাদেশ অনেক দূরে, দক্ষিণ এশিয়াতে। তো এত দূরে সম্পর্কটা কেন, বা জাতিসংঘের কেনই বা বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার কথা? কি কারণে বাংলাদেশকে জাতিসংঘে এত গুরুত্ব দেয়? নিশ্চয়ই কিছু কারণ আছে। এই সব কিছুই আজকে আমাদের এই চ্যাপ্টার 9-এ আমরা আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছি নাজমুল করিম অর্ণ, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে। চলো জানা যাক আজকের প্রথম কথা, জাতিসংঘ ও বাংলাদেশ। প্রথমে দেখছি কিছু বিস্তারিত সূচনা বা শুরু। মানবাধিকার ছাড়া কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। মানবাধিকার, এই যে মানবাধিকার শব্দটা যে বলেছে, মানে কি অর্থাৎ হচ্ছে যে মানুষ জন্মের পরে যে সকল অধিকার ভোগ করে এদের কি বলা হচ্ছে মানবাধিকার। ঠিক আছে, মানবাধিকার হলো প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। আমাদের পৃথিবীতে দুটি বড় বড় যুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, আরেকটি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সকলেই জানি আমরা, দুইটি যুদ্ধে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, লাখ লাখ মানুষ যুদ্ধে নিহত হয়েছেন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপকতা ধ্বংসলীলা মানুষকে যুদ্ধের প্রতি বীতশ্রদ্ধ কিংবা শান্তির জন্য আগ্রহী করে তোলে এবং গঠন করা হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান লিগ অফ নেশনস। প্রতিষ্ঠানটি বিশ্ব শান্তি ও নিরাপত্তা অর্জনে ব্যর্থ হয়। তাহলে দেখো, জাতিসংঘের আগে কি গঠন করা হয়েছিল? লিগ অফ নেশনস। কত তারিখে, কত সালে? 1920-এ। ঠিক আছে, এটা আমরা বিস্তারিত একটু পরে জানবো। 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। লিগ অফ নেশনস কেন গঠন করা হয়েছিল? যাতে পৃথিবীতে শান্তি বজায় রাখা যায় বা যুদ্ধ যাতে আর না হয়। কিন্তু এটা কি ব্যর্থ হয়ে যায় ওই উদ্দেশ্যটা, যার কারণে আবারও কিন্তু 1939 সালে আরেকটা যুদ্ধ শুরু হয়। মানব ইতিহাসের প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি ছিল আরো কলঙ্কিত, আরো ভয়াবহ, বিভীষিকাময়। ঠিক আছে, এই সময় বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলো একজোট হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ গঠন করে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সহ নারী শিশুর অবস্থান উন্নয়নে জাতিসংঘ অনেক ভূমিকা রেখে চলেছে। জাতিসংঘ মানবাধিকার এবং বিশ্বশান্তি রক্ষার জন্য বিভিন্ন দেশে প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করেন। এই অধ্যায়ে আমরা জাতিসংঘের ভূমিকা এবং বাংলাদেশের সাথে কি সম্পর্ক এই বিস্তারিত জানবো। লক্ষ্য করো, জাতিসংঘের অফিস, জাতিসংঘের প্রতীক, হ্যাঁ, এই অফিসের চিত্রগুলো এখানে দেওয়া রয়েছে। ওকে, এই অধ্যায় পাঠ শেষে আমরা কি দেখবো? জাতিসংঘের সৃষ্টির যে পটভূমি, ইতিহাসটা জানবো। 1, 2 হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের ভূমিকাটা দেখতে পারবো। 3, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। 4, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা মূল্যায়ন করতে পারবো। 5, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যক্রমের প্রতি শ্রদ্ধাশীল হব। 6, আচ্ছা, তো 6 নাই, ওকে, জাতিসংঘ সৃষ্টির পটভূমিতে চলে যাই আমরা। আচ্ছা, জাতিসংঘ সৃষ্টির পেছনের ইতিহাসটা কি? যুদ্ধ কখনো জাতিকে কি সংকট নিরসনের পথ হতে পারে না, অর্থাৎ যুদ্ধ কোনো কিছুর কোনোদিন সমাধান হতে পারে না, তাই না? কারণ পৃথিবীতে আমাদের কি শান্তি লাগবে, আমাদের লাগবে শৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা এগুলো লাগবে না, আমাদের লাগবে শান্তি সমাধান। এর জন্য কি যুদ্ধ কোনো ওয়ে না। ঠিক আছে, যুদ্ধ ডেকে আনে ভয়ঙ্কর ধ্বংসলীলা এবং মানব জাতির জন্য অবর্ণনীয় দুর্ভোগ বা অশান্তি। 20 শতকের ইতিহাসে পৃথিবী জুড়ে দুটি বিশ্বযুদ্ধ ঘটে গেছে। গত শতকে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সংঘটিত হয়। মূলত জাতিগত দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী শান্তিকামী জনতা যুদ্ধের ধ্বংসলীলায় চুপ করে থাকেনি। এরই পরিপ্রেক্ষিতে কি করেছে? প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালের 10ই জানুয়ারি, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম 1920 সালের 10ই জানুয়ারি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমে কি করা হয়? লিগ অফ নেশনস সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, কিন্তু এই লিগ অফ নেশনস এর সাংগঠনিক দুর্বলতা বা অন্যান্য কারণে এটি বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়।
যার ফলে কি হয় 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় আরো ভয়ঙ্কর, আরো বিভীষিকাময় হয়ে ওঠে, যাতে কিনা লক্ষ লক্ষ মানুষ আহত নিহত হয়ে থাকে, অনেকে গৃহহারা হয়, পঙ্গুত্ব বরণ করে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে কিন্তু পারমাণবিক বোমা প্রথমবারের মতো পৃথিবীতে নিক্ষেপ করা হয় এবং তার ধ্বংসলীলা আজ পর্যন্ত কিন্তু জাপানের মানুষজন কিংবা পুরো পৃথিবীবাসী ভুলতে পারেনি। সেটি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তাই সেই সময় পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু আরো ভীত হয়ে গিয়েছিল, আরো ধ্বংসলীলায় ডুবছিল, যে কারণে তারা এই যুদ্ধকে স্থায়ী রূপে বন্ধ করার জন্য, পৃথিবীতে স্থায়ী রূপে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সেই সময়কার অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা মিলে সিদ্ধান্ত নেন এবং বিশ্বের তৎকালীন নেতৃবৃন্দ শান্তি নিরাপত্তা বিধানের জন্য আরও একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এরপর 1943 সালে তেহরানে ও মস্কোতে সমসাময়িক বিশ্বের 4টি প্রধান শক্তির কি হয়, একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। 4টি প্রধান শক্তি এরা কারা? এরা হলো ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সের প্রতিনিধিবৃন্দ সম্মিলিতভাবে জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশেষে 1945 সালের 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে। অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠার সাল কত? অলওয়েজ কিপ দিস ইন মাইন্ড, 1945। এবং কত তারিখ? 24শে অক্টোবর। কত তারিখ? 24শে অক্টোবর। এই 24শে অক্টোবরের দিবসে কিন্তু জাতিসংঘ দিবস হিসেবেও পালন করা হয় এই দিনটিকে, ঠিক আছে? অর্থাৎ 1945 সালের 24শে অক্টোবরে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয় এবং বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ এই জাতিসংঘের কি হয়? সদস্য হয়। 5টি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। দেখো তাহলে জাতিসংঘের অঙ্গ কয়টা? 5টা, এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। 5টি অঙ্গ হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, এটা হলো তত্ত্বাবধায়ক পরিষদ, এবং আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে এই সাধারণ পরিষদ গঠিত। সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলেও অভিহিত করা হয়। কেন বিতর্ক সভা বলা হয় জানো? কারণ এই সাধারণ পরিষদে প্রত্যেকটা সদস্য রাষ্ট্র কি করে, প্রতি বছরের একটি দিনে প্রতি বছরই কিন্তু এই বিতর্ক সভা আয়োজন করা হয়, যেখানে কিনা বিশ্বের সকল সুবিধা অসুবিধা, প্রতিকূল অনুকূল অবস্থাগুলো আলোচনা করা হয় এবং প্রত্যেকটি সদস্য রাষ্ট্রই তাদের মতামত ব্যক্ত করে সেখানে। নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পরিষদ, নিরাপত্তা পরিষদ। তাহলে এই পরিষদের নাম কি? এই পরিষদের নাম হলো নিরাপত্তা পরিষদ। তাহলে কেন বলা হচ্ছে কি? কারণ এখানে 5টি স্থায়ী ও 10টি অস্থায়ী, মোট 15টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। 5টা স্থায়ী, যেটি কিন্তু পরিবর্তন হবে না। জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই 5টি সদস্য রাষ্ট্র কিন্তু এখন পর্যন্ত আনচেঞ্জ, অপরিবর্তনীয়। কিন্তু ওই 10টি সদস্য রাষ্ট্র যেগুলো রয়েছে সেগুলো অস্থায়ী, সেগুলো কিন্তু পরিবর্তন হয়। 5টি সদস্য রাষ্ট্র কারা স্থায়ী? তারা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। অর্থাৎ এই 5টা দেশের কিন্তু একটা পাওয়ার আছে, সেটা কি? ভেটো প্রদান করতে পারে। অর্থাৎ পৃথিবীতে যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় বড় ধরনের, দেখা যাচ্ছে যে উদাহরণস্বরূপ আমি যদি তোমাদের বলি, সেটা হলো এই যে গাজা ফিলিস্তিনিতে যেখানে যুদ্ধ হয় ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে, সেখানে যদি কোনো দেশ, দেখা যাচ্ছে আমেরিকা এবং গ্রেট ব্রিটেন বা ফ্রান্স সিদ্ধান্ত নিল যে তারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে আরো অধিক পরিমাণে সাহায্য করবে, সেই ক্ষেত্রে যদি রাশিয়াও যদি তাদের সাথে একমত হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে আমরা রাজি আছি, তখন কিন্তু চীন যদি বলে উঠে যে না, সেখানে অস্ত্র দেওয়া যাবে না, কারণ তারা প্রচুর ধ্বংসযজ্ঞ চালায়, হত্যাযজ্ঞ চালায়, সেই একটা দেশের না বলার কারণে, অর্থাৎ ভেটো দেওয়ার কারণে কিন্তু সেই ইসরায়েলকে তারা সাহায্য করতে পারবে না। এমন একটা পাওয়ার প্রত্যেকটা 5টার সদস্যই কিন্তু বহন করে, ঠিক আছে? ওকে, এই যে দেখো, কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতাও কিন্তু 5টা দেশের মধ্যে রয়েছে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হচ্ছে বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি সাধন করা। স্বাধীনতা প্রাপ্ত নয় এরূপ বিশেষ এলাকার তত্ত্বাবধানের জন্য ওসি পরিষদ গঠিত। দেখো কি বলেছে, যে স্বাধীনতা প্রাপ্ত নয় এরকম বিশেষ কিছু এলাকা অবশ্যই রয়েছে না পৃথিবীতে, এগুলো তত্ত্বাবধানের জন্য কি রয়েছে? ওসি পরিষদ রয়েছে। আন্তর্জাতিক বিবাদ মীমাংসা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের কাজ। দেখো ইতোমধ্যে কিন্তু আমরা দেখেছি আমাদের যে স্বৈরাচার সরকার পতন হয়েছে, স্বৈরাচার সরকার পতনের পর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিংবা আন্তর্জাতিক আদালতেও কিন্তু
কিছু কিছু মামলা হয়েছে আমরা দেখেছি। কিংবা আমি আরেকটি কথা স্পষ্ট তোমাদের জানিয়ে দিতে চাই, সেটি হলো যে আন্তর্জাতিক আদালতে আমরা কয়েক বছর আগেই ভারতের কাছ থেকে আমরা কি সমুদ্র সীমা জয় করেছিলাম, তাই না? তো দুই দেশের, আমি সহজ কথা বলে দিই, দেশের গণ্ডি পেরিয়ে তুমি যদি কোনো মামলা করতে চাও কোনো বাইরের দেশের মানুষের বিরুদ্ধে কিংবা দেশের বাইরের দেশের বিরুদ্ধে, দেখা যাচ্ছে বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে একটা মামলা করে, কি মামলা? এই যে খুব রিসেন্টলি যে তারা যে বাদ ছেড়ে দিয়েছে বিনা হুঁশিয়ারি দিয়ে, কিংবা একটা দেশের যে আরেক দেশের সীমানার মাঝখানে তারা যে বাঁধ তৈরি করেছে, এটিকে কিনা আন্তর্জাতিক নদী আইনে নিষিদ্ধ রয়েছে বাঁধ নির্মাণ করা, তাও তারা বাঁধ নির্মাণ করেছে। নির্মাণ করার পরে হুঁশিয়ারি ছাড়া 6 ঘন্টা আগে জানাতে হয়, এটি ছাড়াও কিন্তু তারা বাঁধ ছেড়ে দিয়েছে। এই যে দুইটা তারা অপরাধ করেছে, এই দুইটা অপরাধের বিনিময়ে যদি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বিরুদ্ধে যদি মামলা করতে চায়, তাহলে কিন্তু সেই মামলা করবে আন্তর্জাতিক আদালতে। তাহলে এই যে আন্তর্জাতিক আদালতের বা বিচারালয়ের কাজ কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম, ঠিক আছে? একটু আমি বললাম, কারণ আইনের ছাত্র তো একটু না বললে কেমন লাগে, নিজের সেক্টর, বুঝতেই তো পারছো। আচ্ছা, তো আমরা দেখি নেদারল্যান্ডসের হেগ শহরের কার্যালয় অবস্থিত। কার? আন্তর্জাতিক বিচারালয় কোথায়? তাহলে নেদারল্যান্ডের হেগ শহরে। সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। প্রশাসনিক বিভাগটা কি? প্রশাসনিক বিভাগ হচ্ছে যেটি কিনা জাতিসংঘকে পরিচালনায় সাহায্য করে, যেটি কিনা জাতিসংঘকে কি করে? পরিচালনায় সাহায্য করে প্রশাসন, রাইট? সেক্রেটারি জেনারেল বা মহাসচিব প্রধান নির্বাহী। দেখো জাতিসংঘের মহাসচিব বলি না আমরা, এই যে মহাসচিব। আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। কোথায়? আমেরিকার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, জাতিসংঘের সদস্য পদে আমরা এখন একটু ফোকাস করব, অলরাইট? জাতিসংঘ চার্টার বা সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিকামী দেশ জাতিসংঘের সদস্য হতে পারে। বর্তমানে বিশ্বের 193টি দেশ জাতিসংঘের সদস্য। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের 136তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। কত সালে? 1974। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কবে? 1971 সালে, এবং জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। ঠিক আছে, আমাদের এটা মাথায় রাখতে হবে। কততম সদস্য হিসেবে ভাইয়াপুরা? 136তম। কত? 136তম। এগুলো কিন্তু ভাইয়াপুরা শুধুমাত্র তোমার এসএসসির এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট তা নয়, ইন্টারমিডিয়েটে উঠে যারা আর্টস নিয়ে পড়বা, কিংবা যারা কিনা অ্যাডমিশনে তো অবশ্যই অনেকেরই লাগবে, মেডিকেল সেক্টরেও কিন্তু লাগে মাঝে মাঝে, সাধারণ জ্ঞান তো অবশ্যই আসে সেখানে। এছাড়া চাকরি পরীক্ষা তো দিবেনই আপনারা, তাই না? সব ক্ষেত্রে কিন্তু এগুলা কিন্তু খুবই বেসিক নলেজ, ওকে? সেগুলো মাথায় রাখতে হবে আপনাদেরকে। পরবর্তী চলে যাই, জাতিসংঘের উদ্দেশ্য। এখন প্রশ্ন আমাদের শুরু থেকেই কিন্তু মাথায় ছিল যে আমি জাতিসংঘ তৈরি করেছি, পটভূমি জানলাম, এখন আমার উদ্দেশ্যটা কি, বা আমার এটা তৈরির উদ্দেশ্য কেন আমি করছি। দেখো, আমি যে ক্লাস তোমাদেরকে করাচ্ছি, আমার উদ্দেশ্য কি তোমাদের যাতে প্রত্যেকটা টপিক যাতে আমি তোমাদেরকে ভালো মতো বোঝাতে পারি, এই জন্য আমি চেষ্টা করছি, তাই না? এবং তোমাদের উদ্দেশ্য কি আমার ক্লাসটা করার, যাতে তোমরা খুব সহজে কিন্তু পড়াগুলো বুঝতে পারো, অলরাইট? তাহলে আমরা দেখি জাতিসংঘের উদ্দেশ্যে যাই। জাতিসংঘ সনদে সুস্পষ্টভাবে বিশ্ব শান্তি সহযোগিতা বিধানের লক্ষ্যে জাতিসংঘ উদ্দেশ্যে লিপিবদ্ধ আছে। উদ্দেশ্যগুলো কি কি? উদ্দেশ্য নম্বর 1, শান্তি ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি বা নিরাপত্তা নিশ্চিত করা। 2, সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। 3, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা। 4, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। 5, আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। 6, প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি তা সমুন্নত রাখা। এবং 7, উদ্দেশ্যসমূহ বাস্তবায়নে জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। এই যে 7টা যে তোমার উদ্দেশ্য এখানে উল্লেখ করা রয়েছে, এই 7টা উদ্দেশ্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ওকে? এই 7টা উদ্দেশ্য খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখার চেষ্টা করবা। সম্পূর্ণ হুবহু হতে হবে ভাইয়া পুরো তা না, আমি কিন্তু প্রতি ক্লাসেই বলি বি প্রোডাক্টিভ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তোমার মেইন থিমটা মাথায় রাখতে হবে, মূল অংশটা। তুমি মূল অংশটা যদি মাথায় নিতে পারো, তোমার জন্য সুবিধা হবে কি এক্সপ্লেইন করতে। আমার দৃঢ় বিশ্বাস তোমরা যারা এই ক্লাসটি করছো তাদের সকলেরই একটা যোগ্যতা রয়েছে, একটা দক্ষতা রয়েছে, যে একটা টপিককে তোমরা কি করতে পারবা, এক্সপ্লেইন করতে পারবা, ঠিক আছে? অবশ্যই। পরবর্তীতেই বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা ও কার্যক্রম। এখন চলে আসলাম আমাদের দেশে, ঠিক আছে? নিউ ইয়র্কে ছিলাম এতক্ষণ, ওটা নিউ ইয়র্কে ছিলাম এতক্ষণ, ওটা বাদ। এখন দেখবো আমরা বাংলাদেশে জাতিসংঘ আসলে কি কি ভূমিকা পালন করে। লক্ষ্য করি, বাংলাদেশে জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থানের মিশন আছে। জাতিসংঘের 136তম সদস্য বাংলাদেশ সবসময়ই
এর বিশেষ নজর পেয়ে থাকে। 1974 সালে জাতিসংঘের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর মনোযোগ আকর্ষণ করেন। বাংলা ভাষায় প্রথম কিন্তু বাঙালি হিসেবে তিনি ভাষণ দিয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদে। জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থা শুরু করে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করছে। এই বিশ্ব সংস্থাটির 4 জন মহাসচিব 5 বার বাংলাদেশ সফর করেছেন। 4 জন মহাসচিব কি করেছেন? 5 বার বাংলাদেশ সফর করে গেছেন। জাতিসংঘে বাংলাদেশের আর্থিক অবদান কম হলেও বাংলাদেশের সৈন্যরা প্রাণ উৎসর্গ করে শান্তিরক্ষা মিশন পরিচালনায় কার্যকরী ভূমিকা রাখছে। দেখো, আমি শুরুতেই বলেছিলাম না ক্লাস শুরুর আগে বাংলাদেশকে নিয়ে কেন তাদের এত ফোকাস, তার ওয়ান এন্ড অনলি কারণ বা অন্যতম প্রধান কারণ হলো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈনিকদের আপ্রাণ একটা ডেডিকেশন বা উৎসর্গ বা সাহস, উদ্যম, এটা কারণ অনেক সময় দেখা গিয়েছে যে বাংলাদেশ শান্তি রক্ষায় 1 নম্বরে ছিল, এখন বুঝি 2 নম্বরে আছে। তোমরা এটা গুগল করে অবশ্যই বের করে নিবা যে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কত নম্বর র্যাঙ্কিং এ আছে। হ্যাঁ, এছাড়া জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর থেকে বাংলাদেশ এই বিশ্ব সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1979 থেকে 80 এই সময়ের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের নির্বাচন তার ভূমিকায় স্বীকৃতি এবং বিশ্ব সম্প্রদায়ের আস্থার স্বাক্ষরবাহী। 1984 সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার আমাদের জন্য খুবই গৌরবের। 1986 সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ভদ্রলোকের নাম কি? হুমায়ুন রশিদ চৌধুরী, জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। 41তম অধিবেশনে সভাপতিত্ব করেন। তার এই সভাপতি নির্বাচিত হওয়া বিশ্বের দরবারে বাংলাদেশের বিশেষ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়। বিবাদের শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘ ঘোষিত নীতি অনুসরণ করে বাংলাদেশ ভারতের সঙ্গে গঙ্গার পানির বৈঠক কিন্তু হয়েছিল, যে চুক্তিটা বন্টন বিষয়ক দীর্ঘকালের সমস্যা নিরসনে এবং পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির সুষ্ঠু সমাধানে সফল হয়েছে। কি কারণে? জাতিসংঘের সুষ্ঠু নীতির কারণে। এছাড়াও 2012 সালে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে 38 বছরের বিরোধ নিষ্পত্তি হয় এবং বাংলাদেশ নতুন প্রায় 19,500 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা পেয়েছে। পরবর্তী দেখি, বাংলাদেশে জাতিসংঘের নিম্নোক্ত অঙ্গ সংস্থাগুলোর কাজ কি? হ্যাঁ, জাতিসংঘের অঙ্গ সংস্থান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি। দেখো কি বলেছে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি কিংবা ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বাংলাদেশের আর্থিক সামাজিক তথা আর্থসামাজিক, দেখো অর্থাৎ কি বলেছে যে সামাজিক অবস্থার উন্নয়ন ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 2015 সালের মধ্যে বাংলাদেশে ইউএনডিপি সহস্রাব্দ মিলেনিয়াম উন্নয়নের 8টি লক্ষ্যমাত্রা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এমডিজি অর্জনে কাজ করছে। শিশু মৃত্যুহার হ্রাস, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র্য হার হ্রাসকরণ, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। 2010 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছেন? এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ করে শিশু মৃত্যু হার হ্রাস এই অবদানের জন্য জাতিসংঘের অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি। হ্যাঁ, এবং বর্তমানে টেকসই উন্নয়নের 17টি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কাজ করছে এসডিজি। পূর্ণরূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর মাত্রা, লক্ষ্যমাত্রা কয়টা? লক্ষ্যমাত্রা হচ্ছে 17টা। মাথায় রাখতে হবে লক্ষ্যমাত্রা কয়টা? লক্ষ্যমাত্রা হলো 17টা। কেমন? পরবর্তী চলে যাই, জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ। ইউনিসেফের নাম কিন্তু আমরা সকলেই জানি এবং এই যে ইউনিসেফ কি কাজ করে? দেশের সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে পথ শিশু থেকে শুরু করে যে সকল শিশু সুবিধা বঞ্চিত তাদের অধিকার আদায়ের জন্য এই ইউনিসেফ কাজ করে যাচ্ছে যথারীতি। ওয়ার্ল্ড ভিশনের নাম শুনেছো না? ওয়ার্ল্ড ভিশন কার? ইউনিসেফের হিসেবেই কাজ করে। এদের জন্য বিশেষত শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিসেফ কাজ করে যাচ্ছে। ইউনিসেফের আরেকটি কথা বলি, এই যে আমাদের আন্দোলন হলো কিছুদিন আগে, ইউনিসেফের কিন্তু পক্ষ থেকে চিঠি এসেছিল তৎকালীন সরকারের কাছে যে 32 জন শিশু মারা গিয়েছে এবং তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে? না, শিশু তো মারা যায়নি। মানে কি একটা অবস্থা, মানে কানার রাজ্যে আয়না বিক্রি করার মতো অবস্থা। মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে আমি যা বলবো তাই। যাই হোক, পতন দুইছে ভাই, কথা বলে লাভ নেই। খেলো, জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে সংস্থাটি কাজ করছে এবং এর কাজের মাত্রাও কিন্তু বেশ প্রশংসনীয়। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা ফাও, রাইট, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার জন্য জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা কাজ করে যাচ্ছে। বাংলাদেশের যে আয়ের প্রধান উৎস কি? এক সময়কার কৃষি, তাই না? বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষিকে আরো কিভাবে প্রোডাক্টিভ কাজ করা যায়, প্রোডাক্টিভ ওয়েতে এই এর কাছ থেকে আউটপুট পাওয়া যায়, এই সকল কাজও কিন্তু এই ফাও করে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন,
স্বাস্থ্য ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং 2014 সালে 2014 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করে। অর্থাৎ কোনো শিশুর পোলিওর কারণে পোলিও রোগ এটি থাকবে না, এটি 2014 সালে ঘোষণা করেছে পোলিও মুক্ত দেশ হিসেবে। ঠিক আছে, পরবর্তীতে যাব আমরা। উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয় কিংবা ইউএনএইচসিআর, দেখো ইউএনএইচসিআর বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে কার্যালয় মধ্যস্থতা করেছে, বিশাল শরণার্থী পালনের খরচও অবদান রাখছে। তাছাড়া বাংলাদেশে যে বিহার জনগোষ্ঠী রয়েছে, বিহারি, এই যে মোহাম্মদপুরে যে জেনেভা কনভেনশন আছে বিহারিদের, এই যে জনগোষ্ঠীর আবাসন সহ অন্যান্য ইস্যুতে কাজ করে যাচ্ছে। এখন তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে বসে বা কোথাও যদি তুমি প্রশ্ন ফেস করে উঠো যে বাংলাদেশে যারা কিনা রোহিঙ্গা রয়েছে কক্সবাজারের ওইদিকে, তো এই রোহিঙ্গারা কোন জাতিসংঘের অঙ্গ সংস্থান এদেরকে নিয়ে কাজ করে? ভাই উত্তর একটা, ইউএনএইচসিআর, ইউএনএইচসিআর। ওকে, ইউএনএইচসিআর। ওকে, তুমি সহজে বলে দিবা। পরবর্তীতে চলে যাই, জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম। বাংলাদেশে নারীদের উন্নয়ন এই সংস্থাটি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে, নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ের জন্য ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে নারীদের সংশ্লিষ্ট করছে। অর্থাৎ নারীরা চার দেওয়ালের ভিতরে যে বন্দী থাকবে এমন যে স্টেটমেন্ট বা এমন ধারণা থেকে প্রত্যেকটা মানুষকে বা নারীদেরকেও কি বের করছে যে নারীরা বাইরেও কাজ করবে, তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। জাতিসংঘের জনসংখ্যা কার্যক্রম তহবিল ইউএনএফপিএ সংস্থাটি বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পালন করছে। অর্থাৎ বাংলাদেশের আয়তন কম, তার তুলনায় জনসংখ্যা অনেক বেশি, তাই না? এই জনসংখ্যা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে এর ভালো মতো কাজ করা যায়, এই জিনিসটা এখানে লক্ষ্য করা হচ্ছে এবং কাজের কি ফলাফল খুবই প্রশংসনীয়। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা লক্ষ্য করি। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস বলি, জাতিসংঘ প্রতিষ্ঠার যে একটা লক্ষ্য শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তা নয়, জাতিসংঘ কিন্তু নারী এবং শিশুকে নিয়েও খুব দৃঢ় সহকারে মনোযোগভাবে বা খুব কঠোরভাবে তারা কাজ করে। অর্থাৎ জাতিসংঘ বিশ্বাস করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি আমরা নারীদেরকে নিয়ে কাজ করব, আমরা শিশুদেরকে নিয়ে কাজ করব, তাদের অধিকার, তারা বেশিরভাগ বঞ্চিত হয় সমাজে পুরুষদের দ্বারা, কিংবা শিশুরা পথ শিশু হয়ে থাকে, তারা শিক্ষা পায় না, চিকিৎসা পায় না, এই সকল সুবিধা বঞ্চিত শিশুদেরকে, এই সকল অধিকার বঞ্চিত তার নারীদেরকে তারা টেনে তুলবে। ঠিক আছে, এই জন্যই তাদের যত সকল কার্যক্রম। নারীর প্রতি বৈষম্য দূরীকরণে এবং নারী অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ তার সৃষ্টিলগ্ন থেকে প্রতিষ্ঠাকাল থেকে আন্তর্জাতিক বিভিন্ন রকম সনদ আইন পাশ করেছেন বা প্রণয়ন করেছেন। 1948 সালে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র ছাড়াও জাতিসংঘ নারী উন্নয়নে যে সকল কাজ করে সেগুলো কি, 1949-এ মানব পাচার দমন পতিতাবৃত্তি অবসানের জন্য জাতিসংঘ সনদ অনুমোদন করেছে। নাম্বার 2, 1951-তে আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কর্তৃক এক ধরনের কাজের জন্য নারী পুরুষ শ্রমিকের একই বেতন প্রদান। 3, 1952-তে নারীর রাজনৈতিক অধিকারের স্বীকৃতি, অর্থাৎ নারীরাও যে ভোট অধিকারে প্রদান করবে বা নির্বাচন করতে পারবে, এই কাজটা 1952-তে করে। নির্বাচনে নারী ভোট প্রদান প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। 1957-তে বিবাহিত নারী জাতীয়তা সংরক্ষণ বা পরিবর্তন করতে পারবে। 1960 সালে নারীদের কর্মসংস্থান পেশাক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ অনুমোদন। 1962-তে বিয়ের ন্যূনতম বয়স ও রেজিস্ট্রেশন সনদ অনুমোদন, অর্থাৎ বাল্য বিবাহ রোধের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 1962-তে আবার বালিকা ও নারীদের শিক্ষা ক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠা। 1975-এ নারী বছর ঘোষণা। 1975-এ প্রথম বিশ্ব নারী সম্মেলন মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। কোথায়? প্রথম বিশ্ব নারী সম্মেলন মেক্সিকোতে। 1976 থেকে 1985-তে নারী দশক ঘোষণা। 1979-তে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ এবং সিডিও, অর্থাৎ এই নামে অভিহিত হয় সিডিও, একটু পরে আমরা দেখব বিষয়টা বিস্তারিত। 1981 সালে এই সনদ কার্যকর করা হয়। 1980-তে পৃথিবী দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়। তাহলে কোথায় দ্বিতীয় সম্মেলন কোথায় হয়? ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে ভাইয়া পুরো, ওকে, মাথায় রাখবা। 1985-তে তৃতীয় বিশ্ব নারী সম্মেলন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত হয়। 1992-তে রিও ডি জেনেরোতে পরিবেশ উন্নয়ন সম্মেলনে পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নারীর ভূমিকা স্বীকৃতি দেওয়া হয়। 93-এ অস্ট্রিয়ার ভিয়েনা সম্মেলনে নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দান, অর্থাৎ নারীর যে অধিকার এটা হলো মানবাধিকারের একটা অংশ। 1995-এ চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিংয়ে হয়ে থাকে। এই বিশ্ব নারী সম্মেলনে ঘোষণা ছিল নারীর চোখে বিশ্ব দেখুন। এই সম্মেলনে প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বা বেইজিং কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। 2000-এ বেইজিং +5
সম্মেলনে নিউ ইয়র্ক অনুষ্ঠিত হয় বেজিং +5 সম্মেলন, এবং 2005-এ বেজিং +10 সম্মেলন নিউ ইয়র্কেই অনুষ্ঠিত হয়ে থাকে। ওকে, পরবর্তী চলে যাব আমরা। এইভাবে নারীদের কল্যাণে বিভিন্ন আন্তর্জাতিক প্রোটোকল, সেমিনার, কর্ম পরিকল্পনা গ্রহণ কিংবা নানা রকম সনদ, আইন প্রণয়ন করে জাতিসংঘ বরাবরই নারীদের পাশে থাকছে একদম জোরালোভাবে। ঠিক আছে, ওকে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বা সিডিও 1979-তে প্রতিষ্ঠিত হয়, যেটা কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন অর সিডিও 1979। ওকে, এই যে পূর্ণরূপটা ভাইয়া অনেক বড় না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। জ্ঞানমূলক প্রশ্নে চলে আসবে, তখন কার দেখে লিখবা, দেখার কোনো সুযোগ নেই। তাহলে এটা মনে রাখবা, দেখো আমার সাথেই বলো, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস, কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন। ওকে, তো এর মধ্যে অন দ্য অফ অল ফর্মস এগুলো কিন্তু নাই এখানে, তো ওগুলো তোমাকে ঢুকাইতে হবে। ওকে, মাথায় রাখতে হবে বিষয়টা। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদটি সিডিও নামে পরিচিত। 1979 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি গৃহীত হয়। 1981 সালে 20টিতে সমর্থন করার পর এটি কার্যকর করা হয়। বাংলাদেশ সহ 132টি দেশ বর্তমানে এটি বাস্তবায়িত করেছে এবং সমর্থন করেছে। এই সনদের বৈশিষ্ট্য হলো কি, বিশেষ বৈশিষ্ট্য, নারীর অধিকারের একটি পূর্ণাঙ্গ দলিল। তাহলে তোমার বাসায়, তোমার ঘরে যে মা বা বোন রয়েছে, বা তোমার গার্লফ্রেন্ডই ধরলাম ভাই, বা যারা যে সকল ছাত্রীরা ক্লাস করছো, সকল যে জন্য উদ্দেশ্য বলতে চাই যে তোমাদের অধিকারের একটি পূর্ণাঙ্গ দলিল কি, তোমাদের অধিকারের একটি পূর্ণাঙ্গ দলিল হচ্ছে CEDAW, অর্থাৎ সিডিও, যেটি 1979 সালে প্রতিষ্ঠা করা হয় এবং 1981 সালে সেটা কার্যকর হয়। এটি বিভিন্ন সময় নারীর প্রতি বৈষম্য নিরসনে গৃহীত বিভিন্ন ইস্যুকে কি করে, সমন্বিত করে। এবং এটির ভূমিকাটা কি, নারীর প্রতি আন্দোলন, নারীর প্রতি হচ্ছে যে অত্যাচার নিরসনে। দেখো, আন্দোলন করতে করতে না খালি মুখে আন্দোলনটাই আসে। ঠিক আছে, মানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে না যে এখন খালি রাজনৈতিক আলাপ আলোচনা ছাড়া কিছু জমে না, তাই না? তো এখন বিষয়বস্তুটা এমন দাঁড়াইছে, কি করবা, পারিপার্শ্বিক অবস্থা, তাই না? তো আজকে দেখি আমরা আন্দোলন না, এখন আমরা অত্যাচার করবো, পড়াই ঢুকি। নারী পুরুষের সমতার নীতির উপর ভিত্তি করে সিডিও সনদটি তৈরি হয়। নারীর মানবাধিকার বিষয়টি এখানে ফুটে উঠেছে। আইনগত পদ্ধতিতে এই অধিকারগুলো ম্যান্ডেট ভুক্ত করার সমর্থনকারী দেশগুলো এই সনদ মেনে চলতে বাধ্য। এই সনদে স্বীকার করা হয় যে বিভিন্ন দেশে নারীর আইনগত অধিকার বলবৎ থাকলেও বৈষম্য রয়েছে। বলা হয়েছে কি, প্রত্যেকটা দেশে আইনের নারীর অধিকার আছে, কিন্তু তারপরও নারীর প্রতি বৈষম্য যেটি রয়েছে এখনো পর্যন্ত বলবৎ আছে। এই বৈষম্যকে দূর করার জন্যই এই সংস্থাটি বা এই আইনটি তৈরি করা হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীর প্রবেশাধিকার খর্ব করার মাধ্যমে তা করা হয়ে থাকে। এই সনদ নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্বকে নিশ্চিত করে। এবং সিডিও সনদে কয়টি ধারা আছে ভাইয়া? 30টা। প্রথম 16টি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করে, এবং পরের 14টি ধারা ব্যাখ্যা করে যে বৈষম্যগুলো কিভাবে বিলোপ করা যায়। নারী নির্যাতন প্রতিরোধে 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে 25 নভেম্বরকে, কবে? 25শে নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। অ্যাটলিস্ট যারা কিনা নারীর প্রতি অত্যাচার করেন, আমি তাদেরকে বলি 25শে নভেম্বর আপনারা মানেন আর না মানেন, এই দিনটাতে অন্তত নিজেদেরকে ফ্রি করেন, এবং পারলে পুরো জীবনের জন্য নারীর প্রতি অত্যাচার বন্ধ করেন ভাই, কারণ নারীরাও তো মা আমাদের, তাই না? ওকে, 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। জাতিসংঘ 8ই মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করেছে। কবে? 8ই মার্চ। আমরা এটা অনেকেই জানি, 8ই মার্চ হচ্ছে বিশ্ব নারী দিবস, ঠিক না? নারী উন্নয়নের জন্য জাতিসংঘ জন্মলগ্ন থেকে অনেক কাজ করছে এবং নারীদের অবস্থানকে অনেক উন্নত করেছে। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা, এই যে শুরুতে বলে দিয়েছিলাম, বাংলাদেশকে কেন এত পাত্তা দেয়, কি কারণে? কারণটা কি? কারণটা আমরা এখানে দেখিয়ে লক্ষ্য করি। সেটি হলো যে বাংলাদেশের সৈনিকরা, সেনাবাহিনী সৈনিকরা বা বিমান বাহিনী বলো বা নৌবাহিনী বলো, যেই বাহিনী বলো না কেন, পুলিশ, র্যাব, তারা কিনা মিশনে যায়, যেখানে কিনা তারা জাতিসংঘে নিজের জীবনকে উৎসর্গ করে দিতেও দুইবার ভাবে না। ঠিক আছে, এই জিনিসটার জন্যই কিন্তু জাতিসংঘ এত বাংলাদেশকে প্রায়োরিটি দেয়। কি কারণে লক্ষ্য করি, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, আর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য। স্বভাবতই জাতিসংঘের শান্তি রক্ষা মিশনগুলোতে বাংলাদেশের অবস্থা কি ঈর্ষণীয়। 1988 সাল থেকে শুরু করে আজ অবধি প্রায় 11,000-এরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী বিশ্বের 11টি দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেখো, জাতিসংঘের উদ্দেশ্য কি, ওয়ান অফ দ্য মেইন তাদের পারপাস কি ছিল প্রতিষ্ঠার,
বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা, রাইট? এবং বাংলাদেশের উদ্দেশ্য কি জানো? আমাদের সংবিধানে বলা আছে না যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, অর্থাৎ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে দুশ্মনী না। তো এই জিনিসটার জন্য কিন্তু আরো ভালো একটা কানেকশন হয়েছে। আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের অন্তর্ভুক্ত সাফল্য চিত্র আমরা লক্ষ্য করবো এখনই। সাফল্য চিত্রটা এই যে এখানে রয়েছে, জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী। আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা যেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না, সেখানে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতাই নয়, পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা, শ্রদ্ধা। সিয়েরা লিওনে বাংলা ভাষা পেয়েছে সেই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা। বুঝতে পারতেছে একটা বিষয়, বাংলাদেশের সেনাবাহিনীরা, সৈনিকরা সেখানে গিয়ে যে একমাত্র শান্তি প্রতিষ্ঠা করেছে এমন না, জাতিসংঘে দায়িত্ব পালন করেছে এমনও না, সেখানে স্থানীয় মানুষদের ভালোবাসা পেয়েছে, শ্রদ্ধা পেয়েছে। যার সবচেয়ে বড় উদাহরণ হলো সিয়েরা লিওন নামে যে দেশটা, সেখানে বাংলা ভাষা, আমাদের মাতৃভূমি ভাষা বাংলা ভাষা, সেখানকার দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। আইভরি কোস্টে অন্যতম হচ্ছে সড়কের নাম বাংলাদেশ সড়ক, অন্যতম ব্যস্ত সড়ক। আইভরি কোস্ট দেশটার অন্যতম ব্যস্ত সড়কের নাম হলো কি? বাংলাদেশ সড়ক। শান্তি মিশনে শুধু বাংলাদেশের সেনাবাহিনী নয়, পাশাপাশি পুলিশ বাহিনী, মহিলা পুলিশও নিয়োজিত আছেন, যেটা মাত্রই তোমাদেরকে বললাম। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে জাতিসংঘে তথা বিশ্বে বাংলাদেশ পেয়েছে ব্যাপক পরিচিতি এবং মর্যাদা। এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি, পুলিশ সদস্যকে নিয়ে তো অনেকেরই অনেক রাগ না ইদানিং, কিন্তু থাক ভাই, বাদ দেন, বলেন একটা থাকবে, যাইতে দিন। আমার একটা পুলিশ বাহিনী আবারও কাজে ফিরছে, ভালো রেসপন্স করছে, প্যারা নেই। জাতিসংঘের শান্তি রক্ষার মিশন সহজ ছিল না। আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতে যুদ্ধদেহী 2 বা ততোধিক সশস্ত্র গেরিলা গোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশের সৈন্যরা অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করেছে, শান্তি প্রতিষ্ঠার কাজ করেছে, এবং এই কাজে এখন পর্যন্ত 134 জন বাংলাদেশি সৈন্য বিশ্ব শান্তির জন্য শহীদ হয়েছেন। বললাম না, তারা তাদের প্রাণ উৎসর্গ করতে দ্বিতীয়বার ভাবে না, তার প্রমাণ। বাংলাদেশের সৈন্যরা প্রমাণ করেছে শান্তির জন্য তারা জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশের সৈন্যরা শুধু, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তির জন্য, বিপ্লবের জন্য, আন্দোলনের জন্য, পরিবর্তনের জন্য জীবন দিতে প্রস্তুত, যার উদাহরণ আমরা ইদানিং পেয়েছি রিসেন্টলি, রাইট? বাংলাদেশের মধ্যমায়ের দেশের পথে অধিকন্তু এর আছে বিশাল জনগোষ্ঠী। বিশাল জনগোষ্ঠীর প্রশিক্ষিত সামরিক বেসামরিক বাহিনী বিশ্বশান্তি রক্ষার জন্য জাতিসংঘের মাধ্যমে অবদান রাখছে। উন্নত দেশগুলো অর্থ দিয়ে জাতিসংঘে অবদান রাখছে, এবং বাংলাদেশ তার সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মাধ্যমে বিশ্বশান্তি রক্ষায় রেখেছে এবং অবদান রেখেছে, এবং অনন্য অবদান হলো বৃদ্ধি করছে দেশের মর্যাদা এবং গৌরব। অলরাইট, তো আমরা অধ্যায়টা যে আলোচনা শেষ করলাম, ছোট অধ্যায়, কারণ একবারই আলোচনা হলো। এই অধ্যায়টাতে আমরা দেখলাম জাতিসংঘের সৃষ্টির পটভূমি, জাতিসংঘের উদ্দেশ্য, জাতিসংঘের অঙ্গ সংস্থান, এবং কোন কোন দেশ জাতিসংঘে অধিক ক্ষমতা রাখে, কিংবা আমাদের বাংলাদেশের সাথে জাতিসংঘের যে কানেকশনটা, সদস্যপদ কবে লাভ করেছিল, তারপর থেকে বাংলাদেশের অবদানটা, বাংলা ভাষা যে সেখানকার দাপ্তরিক ভাষায় পরিণত হয়েছে, এবং বাংলাদেশের শান্তি রক্ষী মিশনে বাংলা সৈনিকদের যে অবদান এবং তাদের যে শ্রদ্ধা পাচ্ছে, তারা গৌরবটা অর্জন করেছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আমাদের দেশের জন্য। প্রত্যেকটা বিষয় আমরা জানতে পারলাম, এই জন্য এই অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ, সেই হিসেবে তোমাকে এটা অবশ্যই জানতে হবে তোমার দেশের গৌরবের কথা, ঠিক আছে? অনুশীলনীতে আমরা একটু মনোযোগ দিব। সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই শুরুতেই। সিয়েরা লিওনে বাংলা ভাষা দ্বিতীয় পাইছে কেন? কেন পাইছে? কারণ সেই দেশে মানুষদেরকে তারা সেই জঙ্গি সংগঠনের কাছ থেকে মুক্ত করে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে, 1 নম্বর। 2, বাংলাদেশি সৈনিকদের ব্যবহারে এতটাই মুক্ত হয়েছে যে তারা বাংলাদেশের সৈনিকদেরকে শ্রদ্ধা, সম্মান এবং গ্রহণযোগ্যতাটা তাদের করতে পেরেছে। এই কারণেই তারা ভালোবেসে বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অবশ্যই রয়েছে। এই যে শান্তি মিশন, একদমই বলে দিই আমি, শান্তি মিশনের যে অবদানটা আমরা পড়লাম, সেখান থেকে যদি তুমি একটু লিখো তাহলে কিন্তু হয়ে যাবে। 134 জন সেনা সদস্য শহীদ হয়েছে, বুঝতে পারো? অন্য দেশে গিয়ে বিশ্ব শান্তির জন্য। বহু নির্বাচনীতে চলে যাই। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? কত সালে বলো দেখি? 1974-এ। দেখো, তাপস রায় আফ্রিকার একটি অঞ্চল থেকে তার স্ত্রীকে জানান সেখানে যুদ্ধরত দলগুলোর মধ্যে যুদ্ধবিরতি ঘটাতে তাদের উদ্দেশ্য সফল হয়েছে, সকল শ্রেণীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাপস রায় দেশের পক্ষে যা কার্যক্রম করেছেন তা হলো কি? জাতিসংঘ মিশন, শান্তিরক্ষা মিশন, বাংলাদেশ মিশন। এটা কি দেশের মিশন? না। তাহলে 1, 2 জাতিসংঘের মিশন এবং শান্তিরক্ষা মিশন। পরবর্তী, উক্ত কার্যক্রমে বহির্বিশ্বে বাংলাদেশ কি অর্জন হয়েছে? বিশ্বশান্তি,
সুশৃঙ্খল বাহিনী গঠন, বহির্বিশ্বে প্রভাব বিস্তার, শক্তি বৃদ্ধিতে উন্নত কৌশল। কি বলো দেখি, কি অর্জন হয়েছে? বিশ্ব শান্তি। পরবর্তী সৃজনশীল প্রশ্ন আমরা লক্ষ্য করব, লিগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালের 10ই ফেব্রুয়ারি। ঠিক আছে, 1920-এ। জাতিসংঘের তারিখটা একটু দেখে নিয়ে তাও, তবে 1920। জাতিসংঘের বিতর্ক সভা বলতে কি বোঝায়? জাতিসংঘের বিতর্ক সভা বলতে বোঝায় সাধারণ পরিষদ। জাতিসংঘের যে সাধারণ পরিষদ রয়েছে, যেখানে কিনা সকল সদস্য রাষ্ট্র প্রতি বছর একদিন করে তারা আলোচনায় বসে, মিটিংয়ে বসে, যেখানে তাদের নিজস্ব সুযোগ সুবিধা অসুবিধা প্রতিকূল অনুকূল সকল পরিস্থিতি বিশ্বের আলোচনা হয়, সেটাকে বলা হচ্ছে বিতর্ক সভা। রিতার মতো নারী অধিকার আদায়ে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থান কাজ করছে? গৃহবধূ রিতা উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও পরিবারের পক্ষ থেকে কোনো কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যোগদানের অনুমতি দেওয়া হয়নি। বেচারি। অনেক যুক্তি সংগ্রামের পর তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি লাভ করেন। সেখানে একই পদমর্যাদা দক্ষতার পুরুষ সহকর্মী অপেক্ষা তার কম আর্থিক সুবিধাবাদী দেওয়া হয় এবং এক পর্যায়ে যথাযোগ্য সম্মান ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করার জন্য তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন, অবশেষে সফলও হন। সিয়েরা লিওনে কর্মরত বাংলাদেশ পুলিশ সদস্য রিতার ভাই লাবলু সংবাদ জেনে অত্যন্ত খুশি হন এবং তিনি বোনকে অভিনন্দন জানান। কোন অঙ্গ সংস্থান কাজ করছে বলতে পারবা? অবশ্যই সেটি হলো কি, নারী বিষয়ক যেটি CEDAW, রাইট? এটা কাজ করছে। ঠিক আছে, ওকে, পরবর্তী চলে যাই আমরা। রিতার ভাই লাবলু দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন উত্তরপক্ষে। ওই যে ভাই শান্তি রক্ষা মিশন, সহজ কথা ভাই, একটা হিন্ট দিছে না, সিয়েরা লিওন আফ্রিকার দেশ, তো আমরা ওই হিন্ট অনুযায়ী যাব। শান্তি রক্ষা বা রক্ষী যে মিশনটা রয়েছে, এই মিশনে তার ভাই লাবলু কাজ করছে এবং তার অবদান অবশ্যই রয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে। তো ভাইয়াপুরা, আমাদের এই অধ্যায়টা অর্থাৎ অধ্যায় 9 যেটি আমরা আলোচনা করলাম জাতিসংঘ ও বাংলাদেশ, এই অধ্যায়টার আজকে আলোচনায় আমি বিশ্বাস করব তোমরা স্পষ্টরূপে বুঝতে পেরেছো। অলরেডি আমি অনুশীলনী আলোচনার পূর্বেই এই অধ্যায়ের সকল সারমর্ম বা সামারিটা আমি আলোচনা করেছি। এখন আমি তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেটি হলো প্রথম কথা, জাতিসংঘ সৃষ্টির পেছনের পটভূমি ব্যাখ্যা করো। ক নম্বরের প্রশ্ন আসতে পারে, ঘয় আসতে পারে বা আসতে পারে জাতিসংঘ উদ্দেশ্য বা জাতিসংঘ বা লিগ অফ নেশন প্রতিষ্ঠা পর ব্যর্থ কেন হয়েছিল, জাতিসংঘ কেন হয়নি। এই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, টুইস্ট। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্নই হয়, একটু পেঁচানো দিবে কিন্তু সহজ সহজ প্রশ্ন, মানে সোজা হাতে ভাত না খেয়ে বলবে এইভাবে ভাত খাও, আলটিমেটলি ভাত খেতে হবে। ঠিক আছে, তারপরে আসতে হবে বাংলাদেশের সাথে জাতিসংঘের যে সম্পর্কটা, বিভিন্ন অঙ্গ সংস্থান রয়েছে, ইউনিসেফ, ইউনেস্কো এর অবদানগুলো, এগুলো আমরা জানতে হবে। তারপরে রয়েছে নারী অধিকার, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ, যেটি CEDAW, রাইট, সিডো। এই জিনিসটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে বা এই জিনিসটার উদ্দেশ্য কি, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। সর্বশেষ যেটি আসে শান্তিরক্ষী মিশন, শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বা পুলিশ সদস্য বা রক্ষী বাহিনীর অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল অবদান রয়েছে পৃথিবীতে, এই সকল কিছু তুলে ধরার জন্য তোমাকে বলতে পারে। ইন শর্ট, পুরো অধ্যায়টাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমার পরীক্ষার জন্য। এবং এই অধ্যায়টা যেহেতু একটি ছোট অধ্যায়, তাই এটি স্কিপ না করে আমরা চেষ্টা করব এই অধ্যায়টি ভালো মতো মনোযোগ দিয়ে পড়া এবং এই ক্লাসটি মনোযোগ দিয়ে করা। এন্ড আই বের ইউ, এই ক্লাসটি তুমি যদি মনোযোগ দিয়ে করো, ইনশাআল্লাহ তোমার সকল সমস্যা সমাধান হবে। এবং কোনো সমস্যা যদি তোমার উত্থাপিত হয়, তোমার মনে প্রশ্ন জাগে, অবশ্যই আমাদেরকে জানাবে। আমার ইনবক্সে জানাতে পারো বা আমাদেরকে জানাতে পারো, আমরা যথাসাধ্য তোমাদের চেষ্টা করবো সেটি উত্তর দেওয়ার। ধন্যবাদ সকলকে, দেখা হবে আর পরবর্তী কোনো এক ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো।